প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 11 অধ্যায় থেকে আরও একটা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব আমাদের অনুশীলনী সৃজনশীল প্রশ্ন নং 4 নিয়ে। এই প্রশ্নটাও কিন্তু একদম 3 নং প্রশ্নের মতোই, তবে এখানে কোনো স্পেসিফিক বিজনেসের কথা বলা হয়নি। এখানে আমাদের শুধুমাত্র একটা আগের অঙ্কটাতে যেমন একটা প্রিন্টার বিজনেসের কথা বলা হয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের কাপড় ক্রয় অর্থাৎ একটা গার্মেন্টস বিজনেসে কেমনভাবে উৎপাদন ব্যয়টা হতে পারে সেরকমভাবে একটি অঙ্ক দেওয়া আছে। তো এখানে আমি দেখতে পাচ্ছি প্রথমে বলা হয়েছে সোনালী গার্মেন্টস 2017 সালের 1 মে থেকে 31 মে পর্যন্ত 30 লক্ষ টাকার শার্ট বিক্রয় করে। আগের অঙ্কটাতে অর্থাৎ 3 নাম্বার সৃজনশীলটা যদি আমরা একটু খেয়াল করি, সেখানে কিন্তু আমাদের একটা ইউনিট বলা ছিল, অর্থাৎ কত একক বিক্রি করা হয়েছে সেটা বলা হয়েছিল। কিন্তু এখানে কোনোটার মধ্যেই সেই এককটা আর দেওয়া নেই, এখানে আমাদের মোট ব্যয়গুলো দেওয়া আছে, অর্থাৎ ওভারঅল হিসাবটা দেওয়া আছে, কতটুকু শার্ট আমরা বিক্রি করেছি সেরকম কোনো কিছু বলা নেই। তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি কাপড় ক্রয় করা হয়েছে। যেহেতু শার্টের বিজনেস, কাপড় ক্রয় করবে এবং কাপড় দিয়ে শার্ট তৈরি করবে, তাই কাপড়টাই কিন্তু এখানে আমাদের প্রধান উপাদান এবং এটা আমাদের একদম প্রধান প্রত্যক্ষ খরচ আমরা বলতে পারি। তারপর আরও কিছু প্রত্যক্ষ খরচ আছে, যেমন এখানে পরিবহন খরচ আছে। এছাড়াও আরও বলা হয়েছে বোতাম এবং অন্যান্য সামগ্রী ক্রয়। বোতামটা কিন্তু একদম প্রধান যে ইনগ্রিডিয়েন্টস এমন নয়, বোতামটা আমাদের ছোট একটা ইনগ্রিডিয়েন্টস এবং এটা আমাদের উৎপাদন করার প্রায় শেষের দিকে প্রয়োজন পড়ে। এছাড়া বলছে অব্যবহৃত কাপড়ের মূল্য। আমরা কাপড় মোটমাট ক্রয় করেছি 4,20,000 টাকা, কিন্তু এখনো ব্যবহার করিনি এরকম কিছু কাপড় আছে যেটার দাম হচ্ছে 65,000, অর্থাৎ আমাদের এখনো সেই কাপড়টা ব্যবহার করা হয়নি বা ওই কাপড় দিয়ে আমরা এখনো শার্ট তৈরি করিনি। তারপর বলছে তৈরি শার্টের প্রারম্ভিক মজুদ, অর্থাৎ যে শার্ট তৈরি করা হয়ে গেছে, শার্ট তৈরি করা আছে এরকম কিছু প্রারম্ভিক মজুদ দেওয়া আছে 1,45,000 টাকার। তারপর বলা হয়েছে শ্রমিকদের মোট মজুরি। শ্রমিকদেরকে মজুরি না প্রদান করলে বা শ্রমিকরা যদি কাজ না করে তাহলে কিন্তু আমাদের শার্ট উৎপাদনই হবে না, তাই এখানে শ্রমিকদের মজুরিটা হলো আমাদের আরেকটি প্রত্যক্ষ খরচের উপাদান। তারপর দেখতে পাচ্ছি কারখানার আনুষঙ্গিক খরচ দেওয়া আছে 52,000 টাকা, টেলিফোন ও বিদ্যুৎ বিল দেওয়া আছে 9,000 টাকা, পরিবহন খরচ বলা আছে 11,500 টাকা। প্রারম্ভিক চলতি কার্য, যখন কাজটা চলছে রানিং অবস্থায়, সেই চলতি কার্য বলতে বোঝানো হয় অর্ধেক কাজ করা হয়ে গেছে, বাকি অর্ধেক কাজ এখন আছে, এরকম চলতি কার্যের ক্ষেত্রে আমাদের এখনো প্রারম্ভিক মজুদ আছে 72,000 টাকা। তারপর বলছে তৈরি শার্টের সমাপনী মজুদ, অর্থাৎ শার্ট টোটাল যা যা তৈরি করা হয়েছে তার মধ্যে থেকে কিছু রয়ে গেছে, কিছুটা বিক্রি করা হয়ে গেছে, যেটা এখনো রয়ে গেছে সেটার সমাপনী মজুদের পরিমাণ দেওয়া আছে 1,05,000 টাকা। শোরুমের ভাড়া, অর্থাৎ যেখানে আমরা শার্টটা বিক্রি করি সেই শোরুমের ভাড়া দেওয়া আছে। তারপর বলা হয়েছে অফিস ভাড়া, যেখান থেকে পুরো হিসাব নিকাশ করা হয়, সবকিছু কন্ট্রোল করা হয়, সেই হিসাব নিকাশ করার জন্য অফিস ভাড়া দেওয়া আছে। এবং সবার শেষে বলা হয়েছে বিক্রয় কর্মীর কমিশন, অর্থাৎ যে শার্ট বিক্রি করছে, যে সেলসম্যান, তাকে আমাদের যে ভাড়াটা দিতে হচ্ছে বা কমিশন দিতে হচ্ছে সেই পরিমাণটা এখানে দেওয়া আছে 25,000 টাকা। তাহলে এটা গেল আমাদের ওভারঅল ইনফরমেশনগুলো। এবার আসো আমরা একটু দেখি ক নাম্বার প্রশ্ন বলা হয়েছে উপর্যুক্ত তথ্য থেকে ব্যবহৃত কাঁচামালের ব্যয় নির্ণয় করো। ব্যবহৃত কাঁচামাল বলতে কোনটা বোঝানো হয়েছে, যে আমরা কাপড় ক্রয় করেছি, এখন কাপড় যেটা ক্রয় করলাম তার মধ্যে থেকে আমরা কতটুকু ব্যবহার করেছি, শুধু ততটুকু অংশই আমাদের এখানে নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে প্রথমে আমরা এখানে নিয়ে আসবো কাপড় ক্রয় এই বিষয়টাই। তাহলে কাপড় ক্রয় করেছি, এবার দেখো কাপড় শুধু ক্রয় করলেই তো আর হলো না, সেই কাপড়টা ক্রয় করে আমাদের কারখানা পর্যন্ত নিয়ে আসার জন্য খরচ হয়েছে পরিবহন খরচ। তাহলে আমরা কাপড় ক্রয়ের সাথে পরিবহন খরচটা যোগ করে দেখাবো। কাপড় ক্রয়ের সাথে পরিবহন খরচ যোগ করলে আমরা মোট ক্রয় মূল্যের পরিমাণ পেয়ে যাব। এবার দেখো এই মোট ক্রয় মূল্য থেকে আমরা সম্পূর্ণটা ব্যবহার করিনি,
এখনো আমাদের অব্যবহৃত কাপড়ের মূল্য আছে 65,000 টাকা। তাই যেটা এখনো আমরা ব্যবহার করিনি সেটাকে আমরা মাইনাস করে দেখাবো। তাহলে মাইনাস করলে আমরা ওভারঅল অঙ্কটা কি দাঁড়াচ্ছে, প্রথমে আমরা কাপড় ক্রয় করেছি 4,20,000 টাকা, এটার সাথে আমরা যোগ করব আমাদের পরিবহন খরচ। পরিবহন খরচ যোগ করলে আমরা আমাদের মোট কাপড়ের ক্রয় মূল্য পাচ্ছি 4,31,500 টাকা। এটা হচ্ছে আমাদের কাপড়ের মোট ক্রয় মূল্য। এবার কাপড়ের ক্রয় মূল্য থেকে আমাদের বাদ দিতে হবে অব্যবহৃত কাপড়ের মূল্য, অর্থাৎ যে কাপড়টা আমরা এখনো ব্যবহার করিনি সেই পরিমাণটা যদি আমরা বাদ দিয়ে দেই, তাহলে দেখো আমরা যতটুকু কাপড় ব্যবহার করেছি সেটার ব্যয় পাচ্ছি 3,66,500 টাকা। তাহলে যতটুকু কাপড় ব্যবহার করা হয়েছে তার মূল্য 3,66,500 টাকা। তাহলে এটা গেল আমাদের ক নাম্বার প্রশ্ন। এবার চলে যাচ্ছি খ নাম্বার প্রশ্নে। খ নাম্বার প্রশ্নে বলা হয়েছে বিক্রিত শার্টের ব্যয় নির্ণয় করো। বিক্রিত শার্টের ব্যয় অর্থাৎ যে শার্টটা আমরা বিক্রয় করলাম সেটার জন্য আমাদের মোট যা যা ব্যয় হয়েছে সেই ব্যয়গুলো নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে প্রথমে আমরা নিয়ে আসব আমাদের এই ব্যবহৃত কাঁচামালের ব্যয়, এখান থেকে আমাদের স্টার্ট করতে হবে। ব্যবহৃত কাঁচামালের ব্যয়ের সাথে আমরা যোগ করে দিব আমাদের প্রত্যক্ষ খরচগুলো। যেমন এখানে একটাই প্রত্যক্ষ খরচ আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে শ্রমিকের মোট মজুরি। প্রত্যক্ষ খরচ যোগ করলে আমরা যে অ্যান্সারটা পাবো সেটা হচ্ছে মুখ্য ব্যয়। এবার এই মুখ্য ব্যয়ের সাথে আমাদের যোগ করতে হবে কারখানা উপরিব্যয়। মুখ্য ব্যয়ের সাথে যোগ করব কারখানা উপরিব্যয়। তাহলে এবার আসো কারখানা উপরিব্যয়ে কি কি আছে। প্রথমে আছে বোতাম এবং অন্যান্য সামগ্রী ক্রয়, তারপর আছে কারখানার আনুষঙ্গিক খরচ। এই দুইটা ছাড়া কিন্তু আর কোনো কারখানা উপরিব্যয় আমরা এখানে দেখতে পাচ্ছি না। তাই মুখ্য ব্যয়ের সাথে আমরা এই কারখানা উপরিব্যয় দুইটা যোগ করব। যোগ করলে আমরা এখানে পাবো উৎপাদন ব্যয়। উৎপাদন ব্যয়ের সাথে আমরা এই প্রারম্ভিক চলতি কার্যকে যোগ করে দিব। তাহলে উৎপাদন ব্যয়ের সাথে প্রারম্ভিক চলতি কার্য যোগ করলে আমরা এখানে অ্যান্সার পাবো উৎপাদিত পণ্যের ব্যয়। উৎপাদিত পণ্যের ব্যয়। এবার এই উৎপাদিত পণ্যের সাথে আমরা প্রথমে তৈরি শার্টের প্রারম্ভিক মজুদকে যোগ করে দিব এবং তৈরি শার্টের সমাপনী মজুদকে মাইনাস করে দিব। তাহলে আমরা ফাইনালি পেয়ে যাব বিক্রিত পণ্যের ব্যয় অথবা বিক্রিত শার্টের ব্যয়। তাহলে দেখো একদম শুরুতে আমরা ডিটেলস আলোচনা করলাম। এবার আমরা অঙ্কে চলে যাই। আমরা প্রথমে নিয়ে এসেছি ব্যবহৃত কাঁচামালের ক্রয় 3,66,500 টাকা। এবার এটার সাথে আমি বলেছিলাম প্রত্যক্ষ মজুরি এখানে আমাদের যোগ করতে হবে বা প্রত্যক্ষ খরচ যোগ করতে হবে। আমাদের এখানে প্রত্যক্ষ খরচ একটাই ছিল, শ্রমিকের মজুরি, যেটা দেওয়া আছে 12 লক্ষ টাকা। তাহলে যোগ করে দিলাম, টোটাল আমাদের মুখ্য ব্যয়ের পরিমাণ দাঁড়াচ্ছে 15,66,500 টাকা। এবার এই মুখ্য ব্যয়ের সাথে আমাদের যোগ করতে হবে কারখানা উপরিব্যয়। কারখানা উপরিব্যয়ের পরিমাণ দেওয়া আছে, একটা হলো বোতাম এবং অন্যান্য সামগ্রী ক্রয়ে, যেটা আছে 42,000 টাকা, এবং কারখানার আনুষঙ্গিক খরচ দেওয়া আছে 52,000 টাকা। তাহলে টোটাল যোগ করলে আমরা এখানে আমাদের মোট উৎপাদন ব্যয়ের পরিমাণ পাচ্ছি 16,60,500 টাকা। অর্থাৎ এই 94,000 টাকা মোট কারখানা উপরিব্যয় 15,66,000 মুখ্য ব্যয়ের সাথে যোগ করলে আমরা টোটাল উৎপাদন ব্যয়ের পরিমাণ পাচ্ছি 16,50,500 টাকা। এবার দেখো এই উৎপাদন ব্যয়ের সাথে আমরা যোগ করে দিচ্ছি আমাদের চলতি কার্যের প্রারম্ভিক মজুদ, অর্থাৎ রানিং অবস্থায় আমাদের যে প্রারম্ভিক মজুদটা তৈরি হয়েছে সেটা আছে 72,000 টাকা, তাই যোগ করে দিলাম। এবার দেখো যদি এখানে আমাদের বলা থাকতো চলতি কার্যের সমাপনী মজুদ, যদি সেই সমাপনী মজুদ পণ্যের অ্যান্সারটা থাকতো বা অ্যামাউন্টটা থাকতো, আমরা সেটাকে মাইনাস করে দিতাম, মাইনাস করে একসঙ্গে উৎপাদিত পণ্যের ব্যয় নির্ণয় করতাম। যেহেতু এই অ্যামাউন্টটা এখানে মিসিং আছে বা এখানে দেওয়া নেই, তাই সেই কাজটা আমরা করিনি। এখানে আমরা উৎপাদিত পণ্যের ব্যয়ের পরিমাণ পাচ্ছি 17,32,500 টাকা।
এবার এই উৎপাদিত পণ্যের ব্যয়ের সাথে আমাদের যোগ করতে হবে তৈরি শার্টের সমাপনী মজুত, তৈরি শার্টের প্রারম্ভিক মজুত, অর্থাৎ যে শার্টটা তৈরি করা হয়ে গেছে সেটার প্রারম্ভিক মজুত, আগে থেকে যেই মজুতটা ছিল সেটা যোগ করব এবং মাইনাস করব তৈরি শার্টের সমাপনী মজুত, অর্থাৎ তৈরি করা শার্ট যেটা এখনো রয়ে গেছে, যেটা আমরা এখনো বিক্রি করতে পারিনি, এরকম মজুত আছে 1,05,000 টাকা। তাহলে মাইনাস করলে আমরা বিক্রিত শার্টের ব্যয় পাচ্ছি 17,72,500 টাকা। এবার চলে যাই গ নাম্বার প্রশ্নে। গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে বিক্রিত পণ্যের ব্যয় 18,50,000 টাকা ধরে, দেখো মাত্র আমরা বের করেছি বিক্রিত পণ্যের ব্যয় 17,72,500 টাকা, কিন্তু আমাদের বলা হয়েছে প্রশ্নের মধ্যে বিক্রিত পণ্যের ব্যয় 18,50,000 টাকা ধরে মুনাফা বা ক্ষতি নির্ণয় করো। তাহলে মুনাফা বা ক্ষতি নির্ণয় করার জন্য আমরা প্রথমে কি করি, আমরা প্রথমে নিয়ে আসি বিক্রয়ের পরিমাণ এবং বিশদ আয় বিবরণীর মধ্যে আমরা সম্পূর্ণ অংশটা করি। তাহলে দেখো একদম শুরুতে প্রশ্নের উপরে আমাদের বিক্রয়ের পরিমাণ দেওয়া হয়েছিল, বলা ছিল যে মোট শার্ট বিক্রি করা হয়েছে 30 লক্ষ টাকার, তাই বিক্রয়ের পরিমাণ লিখলাম 30 লক্ষ টাকা। এবার এখান থেকে আমরা বিক্রিত পণ্যের ব্যয়টা মাইনাস করছি। আমাদের যেহেতু প্রশ্নের মধ্যে দেওয়া আছে 18,50,000 টাকা ধরতে হবে, তাই আমরা 18,50,000 টাকা ধরে মোট মুনাফার পরিমাণ বের করলাম। বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে মোট মুনাফা পাওয়া যায়, এটা আমরা আর্থিক বিবরণী থেকে জানি। মোট মুনাফা 11,50,000 টাকা। এবার এখান থেকে আমরা বাদ দিব আমাদের পরিচালন ব্যয়। পরিচালন ব্যয় দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হলো প্রশাসনিক উপরিব্যয় এবং আরেকটা হলো বিক্রয় উপরিব্যয়। প্রশাসনিক উপরিব্যয়ের মধ্যে কি কি আছে আমরা একটু দেখি। আমাদের প্রশ্নের মধ্যে আমাদের এখানে প্রশ্নের সবগুলো ডিটেলস একসাথে দেওয়া আছে। প্রশাসনিক উপরিব্যয় কোনটা, যেটা আমাদের অফিসে দরকার পড়ে, অর্থাৎ অফিসে হিসাব নিকাশ করা বা আদার্স কাজগুলোর জন্য যে ব্যয়গুলো হয়, যেমন অফিস ভাড়া, এখানে নামটা বলেই দেওয়া আছে অফিস ভাড়া, তাই এটা অবশ্যই প্রশাসনিক উপরিব্যয়ের মধ্যে আসবে। এছাড়াও টেলিফোন এবং বিদ্যুৎ বিল, নর্মালি অফিসেই কিন্তু আমাদের টেলিফোনের দরকার পড়ে, কারখানা বা বিক্রয় যেখানে হয় শোরুম, সেখানে কিন্তু সাধারণত টেলিফোনের দরকার পড়ে না। তাহলে টেলিফোন এবং বিদ্যুৎ বিল দেওয়া আছে, এই দুইটা যাবে প্রশাসনিক উপরিব্যয়ের মধ্যে। এবার আমরা যদি একটু দেখি যে আমাদের বিক্রয় উপরিব্যয়ের মধ্যে কি কি যাবে। বিক্রয় উপরিব্যয় মানে বিক্রয় সংক্রান্ত খরচ, বিক্রয় করার সময় যে যে খরচগুলো হয় সেটা, যেমন শোরুম ভাড়া, অর্থাৎ যে শোরুমে রেখে আমরা শার্টগুলো বিক্রয় করব সেটা অবশ্যই বিক্রয় উপরিব্যয়ের মধ্যে পড়বে। আবার বিক্রয় কর্মীর কমিশন, অর্থাৎ যে সেলসম্যান বা যে বিক্রয় কর্মী আমাদের শার্টগুলো বিক্রি করে দিবে তাদেরকে যখন আমরা কমিশন দিব, এটা অবশ্যই বিক্রয় সংক্রান্ত, এটা কিন্তু উৎপাদন সংক্রান্ত নয়। তাই এই দুইটা যাবে বিক্রয় উপরিব্যয়ের মধ্যে, এবং টেলিফোন বিল ও অফিস ভাড়া এই দুইটাকে আমরা লিখব প্রশাসনিক উপরিব্যয়ের মধ্যে। তাহলে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটাকেই দেওয়া আছে প্রশাসনিক উপরিব্যয়। প্রথমে টেলিফোন এবং বিদ্যুৎ বিল 9,000, অফিস খরচ দেওয়া আছে 18,000। টোটাল প্রশাসনিক উপরিব্যয়ের পরিমাণ পাচ্ছি 27,000 টাকা। এবার বিক্রয় উপরিব্যয়ে শোরুম ভাড়া 21,300, বিক্রয় কর্মীর কমিশন 25,000 টাকা। তাহলে টোটাল আমাদের বিক্রয় উপরিব্যয়ের পরিমাণ থাকছে 46,300 টাকা। তাহলে দেখো এবার যদি আমরা টোটাল উপরিব্যয়গুলো যোগ করি, আমরা মোট উপরিব্যয়ের পরিমাণ পাচ্ছি 73,300 টাকা। তাহলে মোট মুনাফা থেকে বিক্রয় উপরিব্যয় এবং প্রশাসনিক উপরিব্যয় অর্থাৎ পরিচালন ব্যয়টা মাইনাস করলে আমরা নিট মুনাফার পরিমাণ পেয়ে যাচ্ছি 10,76,700 টাকা। তাহলে দেখো বিক্রয় করলাম 30 লক্ষ টাকা দিয়ে এবং আমাদের সবগুলো ব্যয় মাইনাস করার পরে নিট মুনাফা থাকছে 10,76,700 টাকা। তাহলে প্রথমে আমরা দেখলাম ব্যবহৃত কাঁচামালের ব্যয়, তারপর সেখান থেকে আমরা বিক্রিত পণ্যের ব্যয় পর্যন্ত নির্ণয় করলাম এবং বিক্রিত পণ্যের ব্যয় থেকে আমরা আমাদের নিট মুনাফা পর্যন্ত নির্ণয় করলাম। এভাবেই কিন্তু ধাপে ধাপে আমরা উৎপাদন ব্যয় বিবরণীটা প্রস্তুত করি।
তাই কোনো একটা ধাপে যদি কোনো একটা ইনফরমেশন ভুল হয় তাহলে কিন্তু পুরো অঙ্কটাই আমাদের ভুল হয়ে যাবে। তাই অবশ্যই সতর্কতার সাথে পুরো অঙ্কটা আমাদের করতে হবে। আশা করছি পুরো সৃজনশীল প্রশ্নটাই সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। পরবর্তী পর্বগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ।